ইমরান খানের দল পিটিআইয়ের ১০৮ নেতাকর্মীর কারাদণ্ড। ভারত বন্ধু, তবে শতভাগ মিত্র নয় মন্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। লিবিয়ায় বাংলাদেশি অভিবাসীদের নরকের জীবন। রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুর সংখ্যা ১৮,৫০০ ছাড়ালো। ভারতের অর্থনীতি নিয়ে ট্রাম্পের উপহাস, ভারতে তোলপাড়। সৌদি আরবে বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা। নিউ ইয়র্কে দিদারুল ইসলামের জানাজায় মানুষের ঢল। কলকাতায় বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল গ্রেপ্তার। শুল্ক থেকে বাঁচতে মেক্সিকোকে ৯০ দিনের সময় দিলেন ট্রাম্প। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় নিহত ২৬। আসসালামু আলাইকুম, স্বাগত বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবরে। আপনাদের সাথে আছি আমি হাসনাইন আফনান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের একটি সন্ত্রাস বিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের দলের ১০৮ জন নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন। ২০২৩ সালের মে মাসে ইমরান খানের গ্রেপ্তারের পর সামরিক বাহিনী বিরোধী সহিংস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এই রায় ঘোষণা করা হয়। বিরোধী দলীয় নেতা ও পিটিআই সমর্থিত ওমর আইয়ুব খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৬ জন পিটিআই এমপিকে তাদের সংসদীয় আসন থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। পিটিআই এই রায়কে পাকিস্তানের বিচার ইতিহাসে লজ্জাজনক হিসেবে উল্লেখ করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফি বুখারী রায়টিকে গণতন্ত্রের জন্য কালো দিন হিসেবে বর্ণনা করেছে এবং এই রায় দেশের দুর্বল গণতন্ত্রকে আরো ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন। ইমরান খান বর্তমানে ১৫০টিরও বেশি মামলার সম্মুখীন এবং ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছে। ২০২৩ সালের ৯ মে তার গ্রেপ্তারের পর দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, অন্তত ১০ জন নিহত হন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে সবচেয়ে বেশি আসন জিতলেও সরকার গঠনের সুযোগ পাননি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত আমাদের কৌশলগত বন্ধু, তবে এখনো শতভাগ মিত্র নয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও ভূ রাজনৈতিক ইস্যুতে ভারতের কিছু কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সংঘর্ষিত। রুবিওর মন্তব্য আসে এমন সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানির উপর ২৫% শুল্ক আরোপ করেছেন। এর পেছনে বড় কারণ, ভারত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে এবং অনেক সময় সেই তেল রপ্তানিও করছে। এতে করে রাশিয়ার যুদ্ধ মেশিন অর্থনৈতিকভাবে সচল থাকছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। রুবিও বলেন, ভারত অন্যান্য উৎস থেকেও জ্বালানি সংগ্রহ করতে পারত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে রাশিয়ার দিকেই ঝুঁকে আছে, কারণ সেখানকার তেল সস্তা। এটি যুক্তরাষ্ট্র ও মিত্রদের রুশ বিরোধী প্রচেষ্টার আঘাত হানছে। রুবিও আরো জানান, যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে, তবে কিছু নীতি ও বাণিজ্যিক আচরণ সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অবস্থান নিয়ে হতাশ বলে উল্লেখ করেন তিনি। ৩১শে জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ৯০টিরও বেশি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছেন, যার হার ১০ থেকে ৪১% পর্যন্ত। এশিয়ার রপ্তানি নির্ভর দেশগুলো এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের উপর ২৫% শুল্ক বসেছে, পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অনির্দিষ্ট জরিমানা ঘোষণা করেছে ওয়াশিংটন। বাংলাদেশ পড়েছে ২০% শুল্কের আওতায়, তবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম শুল্ক ১৯% পড়েছে পাকিস্তানের উপর, যা তাদের তৈরি পোশাক খাতে প্রতিযোগিতামূলক সুবিধা এনে দিতে পারে। মিয়ানমার ও লাওসের উপর বসেছে সর্বোচ্চ ৪০% শুল্ক। যুক্তরাষ্ট্রের মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান আলোচনার মাধ্যমে শুল্ক হার কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরা বলছে, এই শুল্ক হার চূড়ান্ত নয়। প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। এশিয়ার বিশেষ করে পোশাক ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিগুলোর জন্য এটি বড় ধরনের চাপের সৃষ্টি করেছে। এদিকে পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো পরিচালিত এই উৎক্ষেপণকে পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্যাটেলাইটের নগর পরিকল্পনা, কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা ও
জলবায়ু পর্যবেক্ষণে ব্যবহার করা হবে। উন্নত সেন্সর ও ইমেজিং প্রযুক্তি সহ বিভিন্ন অবকাঠামোগত কার্যক্রমে সহায়ক হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে যেমন বন্যা, ভূমিকম্প, ভূমিধস ও হিমবাহ গলে যাওয়ার আগাম বার্তা দেওয়া সক্ষমতা রাখে এই স্যাটেলাইট। উৎক্ষেপণ সফল হওয়ার পর পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানান, 2026 সালে পাকিস্তান একজন নভোচারী মহাকাশে পাঠাবে এবং 2035 সালের মধ্যে চাঁদে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে দেশটি। ইসরায়েলি সামরিক অভিযানের কারণে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত 18,592 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অনেক শিশুর মৃত্যু হয়েছে জন্মের কিছু ঘন্টার মধ্যেই। এই দীর্ঘস্থায়ী সংঘর্ষে গাজায় ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার মোট নিহতের সংখ্যা 60,200-এর বেশি। হামলার ফলে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে তীব্র খাদ্য সংকটে বিরাজ করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অভিযানের মামলা চলছে। এদিকে ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ। বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের মানবিক প্রতিক্রিয়াকে তিনি অত্যন্ত মূল্যবান হিসেবে উল্লেখ করেন এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির জন্য গৃহীত একটি উদ্যোগের প্রশংসা করেন। ইউরোপের মধ্যে সর্বশেষ পর্তুগাল ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়া কানাডা ও জাতিসংঘের সাধারণ অধিবেশন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে, তবে কিছু শর্ত যেমন রাজনৈতিক সংস্কার ও হামাসকে বাদ দেওয়া ও নিরস্ত্রীকরণ ইত্যাদি পূরণ করা প্রয়োজন বলে মত দিয়েছে। ফ্রান্স ও ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে আসছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও মানবাধিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 149টি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। লিবিয়ায় যন্ত্রণাদগ্ধ দিন কাটিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লম্পেদুসায় পৌঁছেছেন বাংলাদেশি তরুণ রহিম। 17 বছর বয়সী রহিম 14 মাস লিবিয়ায় কষ্টকর জীবনযাপন করেছেন। বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে তাকেও অন্যান্যদের লিবীয় পাচারকারীরা একসময় আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে। রহিম জানায়, তার উপর ধারাবাহিক শারীরিক নির্যাতন হয়েছে, নখ উপড়ে ফেলা হয়েছে এবং পরিবারের কাছে টাকা দাবি করে ভিডিও কল করে জোরাজুরি করা হয়েছে। তার ডান হাতের আঙ্গুল আজও নির্যাতনের চিহ্ন রয়েছে। লিবিয়ায় বাংলাদেশি মাফিয়া ও স্থানীয় পাচারকারীদের জালে পড়ে অনেকেই হয়েছেন বিপদের শিকার। রহিমের মতো হাজার হাজার বাংলাদেশি 2025 সালের জুলাই পর্যন্ত ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে পৌঁছেছে। তারা জানিয়েছেন, লিবিয়ায় তাদের জীবন ও নিরাপত্তা আজও ঝুঁকিপূর্ণ, যেখানে পাচারকারীদের নিষ্ঠুরতা বিরাজমান। লাম্পেদুসায় আশ্রয় নিয়ে রহিম পড়াশোনা করে স্বাবলম্বী হওয়ার আশা করছেন, যেন দেশের পরিবারকে সাহায্য করতে পারেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক আরোপের পরও আবারও ভারতের অর্থনীতি নিয়ে তীব্র উপহাস করেছেন। তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মরা অর্থনীতি একসঙ্গে ধ্বংস হতে পারে এবং যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সামান্য বাণিজ্য করে। ট্রাম্পের এই মন্তব্যের পর ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ট্রাম্প সত্য বলেছেন। ভারতের অর্থনীতি মরা, যা প্রধানমন্ত্রী মোদী এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই জানেন। রাহুল মোদী সরকারের নীতিকে দায়ী করে বলেছেন, মোদী ভারতের অর্থনীতি হত্যা করেছেন। রাহুলের এই মন্তব্যে ভারতের রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কংগ্রেসের কিছু শীর্ষ নেতা তার বক্তব্যের বিরোধিতা করলেও মোদীর দল বিজেপি তীব্র সমালোচনা করেছে। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পর্যটন নগরী তায়েফের একটি বিনোদন পার্কে চলন্ত অবস্থায় রাইড ভেঙে পড়ে অন্তত 23 জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে আল-হাদা জেলায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন তরুণী রয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাইডটি হঠাৎ ভেঙে পড়ার ফলে চলন্ত অবস্থায় থাকা যাত্রীরা নিচে পড়ে যান এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের প্যারাডমিক দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আশেপাশের হাসপাতালে ভর্তি করেছেন। গুরুতর আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সৌদি আরব সম্প্রতি তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতি বৈচিত্র্যকরণে বিনোদন ও পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ করছে। তাইফের এই দুর্ঘটনা সেই উন্নয়ন অভিযানের মাঝেই ঘটা করুণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
কলকাতার পার্ক স্ট্রিট থানার পুলিশ যাদবপুরের বিক্রমপুর থেকে 28 বছর বয়সী বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেপ্তার করেছে। অভিযান জুলাই মাসের 29 তারিখ বিকেলে পরিচালিত হয়। গ্রেপ্তারের সময় শান্তার কাছ থেকে একাধিক ভারতীয় ও বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় ভোটার কার্ড, কলকাতার ও বর্ধমানের আধার কার্ড, রেশন কার্ড, বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশি এয়ারওয়েজের কর্মীর পরিচয়পত্র ও মাধ্যমিক বোর্ডের অ্যাডমিট কার্ড। পুলিশ জানায়, শান্তা 2023 সাল থেকে যাদবপুরে একটি ফ্ল্যাটে বসবাস করছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে অবৈধভাবে ভারতে ছিলেন। তিনি বাংলাদেশে মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ খেতাবপ্রাপ্ত এবং ব্যাচেলর ইন ট্রিপ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেছেন। তেলেগু চলচ্চিত্রেও কাজের সুযোগ পেয়েছেন বলেও দাবি করেন। তদন্তকারী কর্মকর্তারা জানাচ্ছেন, শান্তা কিভাবে ভারতে বিভিন্ন পরিচয়পত্র পেয়েছেন এবং এর পিছনে কোনো চক্র আছে কিনা তা যাচাই করা হচ্ছে। পার্ক স্ট্রিট থানায় তার বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, ফৌজদারি অপরাধের মামলা হয়েছে। আদালত তাকে 8 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় 31 জুলাই বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যেই পুলিশের কাঁধে কাঁধে বহন করা হয় নিহত কর্মকর্তা দিদারুল ইসলামের কফিন। পার্কচেস্টার জামে মসজিদে শেষ শ্রদ্ধা জানান হাজার হাজার পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা। দিদারুল ইসলাম 28 জুলাই ম্যানহাটনের একটি আকাশচুম্বী ভবনে বন্দুক হামলায় নিহত হন। তার বয়স হয়েছিল 36 বছর। তিনি 2 সন্তানের বাবা এবং তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। 2019 সালে স্কুল সেফটি এজেন্ট হিসেবে নিউ ইয়র্ক পুলিশে যোগদান করেন এবং 2021 সালে অফিসার পদ লাভ করেন। জানাজার সময় নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেন এবং পরিবারের সামনে আবেগঘন ভাষণ দেন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুর ও স্থানীয় কমিউনিটি নেতা তার শোক প্রকাশ করেন। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে বহু আইন শৃঙ্খলা বাহিনী সদস্য টানা বৃষ্টিতেও দীর্ঘ সময় নীরবভাবে দাঁড়িয়েছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিমা শেনবাউমের সঙ্গে টেলিফোনে সফল আলোচনার পর মেক্সিকোকে আগের বাণিজ্যিক চুক্তির আরও 90 দিন বহাল রাখার অনুমতি দিয়েছেন। এই সময়ের মধ্যে মেক্সিকো যুক্তরাষ্ট্র পণ্য আমদানিতে নির্ধারিত শুল্ক পরিশোধ করবে। মেক্সিকো সম্মত হয়েছে সব ধরনের অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা, যেমন কাগজপত্র জটিলতা ও আমদানি সীমাবদ্ধতা তুলে নিতে। 2 দেশের মধ্যে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে যৌথ কার্যক্রম চালিয়ে যাওয়ার সমঝোতা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করার জন্য আলোচনা চলবে এবং প্রয়োজন হলে সময় আরও বাড়ানো হতে পারে। আলোচনায় ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে ভাইস প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরাও ছিলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন এবং যাদের মধ্যে 3 জন শিশু রয়েছে। নিহতদের মধ্যে এক শিশুর বয়স মাত্র 2 বছর। আহতদের সংখ্যা 159 জন, যার মধ্যে 16 জন শিশু। প্রথমে নিহতের সংখ্যা 16 জন জানানো হলেও ধ্বংসস্তূপের নিচে আরও 10টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হামলাটি সাম্প্রতিক সময়ে কিয়েভে হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। এদিন শহরে শোক ঘোষণা করা হয়। একই দিনে দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোজিয়া অঞ্চলেও একটি রুশ হামলায় 1 জন নিহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার শাসক পরিবর্তনের উদ্যোগ নিতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কর্মকাণ্ডকে ঘৃণ্য উল্লেখ করে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা দিয়েছেন এবং মস্কোকে 10 থেকে 12 দিনের মধ্যে আগ্রাসন বন্ধের আলটিমেটাম দিয়েছেন, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।